এক ব্যক্তি তার জীবনের শেষ বয়সে এসে তার অপরাধ স্বীকার করে নেয়। আজ থেকে প্রায় 40 বছর আগে সে এবং তার সহযোগীরা মিলে কিভাবে একটি 18 বছরের মেয়েকে মেরে মাটির নিচে দাফন করে দেয় সেটাই লোকটি ফেসবুক লাইভে এসে বলতে থাকে। আর এর সাথে তার সহযোগীদের নামও বলে দেয়, যারা এখন শহরের নামি দামি ব্যবসায়ী। লোকটি তার অপরাধ স্বীকার করেই লাইভে থেকে আত্মহত্যা করে, আর তার কথার উপর ভিত্তি করেই শুরু হয় পুলিশের তদন্ত। তো চলুন দেখে নেই 40 বছর আগে তারা কাকে হত্যা করেছিল এবং কেন করেছিল। পুলিশ কি বের করতে পারবে আসল রহস্য? মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি জঙ্গলের রাস্তায় দুই ভাই হেঁটে যেতে থাকে এবং এক ভাই আরেক ভাইকে বলে, ভাইয়া আমি বাবাকে গতকাল রাতে ফিল্মে কাজ করতে দেখি। এটা শুনে আরেক ভাই বলে, মিথ্যা বলিস কেন? তখন সে বলে, আমি সত্যিই দেখেছি। কি দেখেছে তা জিজ্ঞেস করলে সে আবার বলে, তার বাবা এবং আরো কয়েকজন মানুষ মিলে একটি মেয়েকে উঠিয়ে নিয়ে কোথায় যেন যাচ্ছে। এই ঘটনাটি আজ থেকে 40 বছর আগের ঘটনা। ফ্ল্যাশব্যাক শেষ হলে বর্তমান সময়ে আমরা দেখতে পাই বিবেক নামে একজন পুলিশ অফিসার জুয়া খেলার অপরাধে সাসপেন্ড হয়ে তার বাবার সাথে রাবার বাগানে কাজ করে এবং সাসপেনশনের সময়টুকু বাড়ির টুকিটাকি কাজগুলো করে সময় কাটাতে থাকে। বিবেক হচ্ছে এই মুভিটির একটি মেইন ক্যারেক্টার। সারিনা বিবেকের গার্লফ্রেন্ড। সে একটি মিডিয়া চ্যানেলে কাজ করে। বিবেকের ঊর্ধ্বতন কর্মকর্তা এসপি কে গিয়ে বলে, স্যার বিবেকের পোস্টিং এর ব্যাপারে কি ভাবলেন? এসপি তখন বলে, সিএম নিজে এই কেসের সাথে জড়িত, এখন পোস্টিং সম্ভব নয়। তখন পুলিশ অফিসার বলে, ওকে মালাক্কাপাড়ার পোস্টিং দিলে কেমন হয়? ওখানকার এসএচওর ট্রান্সফার হয়ে গেছে। এসপি বলে, ওখানে যদি কোনো সেন্সিটিভ ইস্যু না হয়ে থাকে তাহলে পাঠিয়ে দাও। তখন তাকে মালাক্কাপাড়ার পুলিশ স্টেশনে পোস্টিং দেওয়া হয়। এরপরে সিনে রাজেন্দ্র নামে একজন লোককে আমরা দেখতে পাই। সে মদ খাওয়া ছাড়া কিছুই বোঝে না, তাই ডক্টর তাকে বারবার মদ খেতে নিষেধ করে। একদিন সে তার ড্রাইভারকে নিয়ে মালাক্কাপাড়ার উদ্দেশ্যে রওনা হয় এবং একটি ঘন জঙ্গলের সামনে এসে গাড়ি থামিয়ে দেয়। তার ড্রাইভার তাকে বলে, আপনি এই জঙ্গলের মধ্যে কোথায় যাবেন? আমিও আসবো। রাজেন্দ্র তাকে বলে, তুমি এখানেই থাকো, আমি একটু পরেই আসতেছি। এই বলে সে জঙ্গলের ভিতরে যেতে থাকে। রাজেন্দ্র খুবই অসুস্থ থাকে, তার হাতে খুব বেশি দিন সময় নেই। ক্যান্সার তাকে গ্রাস করে ফেলেছে। সে জঙ্গলের ভিতরে একটি গাছের নিচে তার মোবাইলের ক্যামেরা অন করে বসে পড়ে এবং তার সম্পর্কে এবং তার করা কিছু অপরাধ স্বীকার করে। সে ক্যামেরার সামনে বলতে থাকে, আমি সারা জীবন টাকার পিছনে ছুটেছি, আর এই টাকার পিছনে ছুটে আমার পরিবার, সুখ শান্তি সব হারিয়ে ফেলেছি। আমি অনেক টাকা কামিয়েছি, কিন্তু এই টাকা এখন আমার কাছে মূল্যহীন। এর পেছনে কারণও রয়েছে। 1985 সালের কথা। আজ থেকে প্রায় 40 বছর আগে আমি এলাইস জুয়েলার্স এর মালিক ভিনসেন্ট এবং ফ্রান্সিস রাদিল এই জায়গায় এসেছিলাম। আমাদের হাতে একটি মেয়ের লাশ ছিল, যা একটি মাদুরে পেঁচানো ছিল। মেয়েটি সম্ভবত 18 বছরের বয়সী হবে। আমরা জানতাম না মেয়েটি কোত্থেকে এসেছে এবং কোন জায়গার বাসিন্দা। আমরা মেয়েটিকে এই জায়গায় দাফন করেছিলাম, আর এর পরেই আমরা আমাদের একটি নতুন জীবন শুরু করি। নিয়তি এখন আমাকে এখানে টেনে নিয়ে এসেছে, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। যে জায়গাটাতে আমি বসে আছি ঠিক এই গাছটির নিচেই মেয়েটাকে দাফন করেছিলাম। ভেবেছিলাম কোনো একদিন সবাই এই খবরটি জেনে যাবে, কিন্তু কেউই জানেনি এখন পর্যন্ত। কিছুক্ষণ পর তার ড্রাইভার একটি গুলির আওয়াজ পেয়ে সেখানে গিয়ে দেখে রাজেন্দ্র আত্মহত্যা করেছে। বিবেক সবেমাত্র মালাক্কাপাড়া পুলিশ স্টেশনে জয়েন করেছে। একটি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে যায় সে। বিভিন্ন সংবাদকর্মীও পৌঁছে যায় সেখানে। বিবেকের সিনিয়র পুলিশ অফিসার তাকে বলে, পুরো কেরালাতে তুমি ফেমাস হয়ে গেছো, এখনই সুযোগ। যদি মেয়েটির স্কেলেটন খুঁজে পাওয়া যায় তাহলে এই খবর ন্যাশন ওয়াইড ছড়িয়ে যাবে। লোকটি এলাইস জুয়েলার্স এর মালিক ভিনসেন্টের নাম নিয়েছে। বলে রাখি, ভিনসেন্ট হলো শহরের বিখ্যাত একজন ব্যবসায়ী, এলাইস জুয়েলার্স এর মালিক। ঘটনাস্থলে এসপি এসে তাদের বলে, আমরা কবর খোদাই করার পারমিশন পেয়ে গেছি। যদি স্কেলেটন পাওয়া যায় তবে এই কেস শুরু হয়ে যাবে। এই হচ্ছে এলাইস জুয়েলার্স এর মালিক ভিনসেন্ট আর তার ওয়াইফ এলাইস। তার ছেলে তাকে খবরটি দেখালে ভিনসেন্ট তাকে বলে, তুমি বাসায় যাও, আমি দেখছি বিষয়টা। পুলিশের তদন্তের কাজ শুরু হয়ে গিয়েছে। বিবেক কেসটি নিয়ে অনেক সিরিয়াস হয়ে যায়, কারণ তার চাকরি বাঁচানোর সময় এখন। বেটিং এর কেসে মানসম্মানের ফালুদা হয়ে গিয়েছে তার। রাজেন্দ্রের কথা অনুযায়ী সেখানটাতে খোদাইয়ের কাজ শুরু হয়। অনেকক্ষণ যাবৎ খোদাইয়ের কাজ চলতে থাকার পর বৃষ্টি শুরু হয়ে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। বৃষ্টি হয়ে জায়গাটিতে পানি জমে যায়। ঠিক তখনই বিবেক সেখানে একটি কাপড়ের টুকরো ভেসে উঠতে দেখতে পায়। বৃষ্টির মধ্যেই আবার শুরু হয় খোদাইয়ের কাজ। এবার বিবেক নিজেই নেমে পড়ে খোদাই করতে। কিছুক্ষণ পরেই তারা একটি কঙ্কাল খুঁজে পায়, সাথে একটি পায়ালও খুঁজে পায় তারা। ফরেনসিক ডক্টর জানায় যে কঙ্কালটি একটি মেয়ের, কিন্তু বয়স এবং বাকি ডিটেলস জানতে কিছু সময় লাগবে। বিবেকের সিনিয়র অফিসার তাকে বলছে, আমি এই কেসের ইনচার্জ। আজকে তোমার পারফরমেন্স দেখে এসপি চাইছে যে আমি তোমাকে আমার টিমে রাখি।
পুলিশ টিম কঙ্কালটি তো পেয়ে গিয়েছে, কিন্তু তাদের এখন তদন্ত করে বের করতে হবে যে কঙ্কালটির পরিচয় কি। তাই কমিশনার বিবেককে বলে রাজেন্দরের বাড়িতে গিয়ে তার সম্পর্কে যতটুকু পারে তার সম্পর্কে ডিটেলস জানতে। রাজেন্দর সে বাদে আরো দুইজনের নাম নিয়েছে। ভিনসেন্টকে তো সবাই চেনে, কিন্তু ফ্রান্সিস তাদের কাছে নতুন শব্দ। তাই তারা বৃদ্ধ বয়সে বেশ কয়েকজনের লিস্ট তৈরি করে, যাদের নাম ফ্রান্সিস, আর তাকে বলে সবার সঙ্গে কন্ট্যাক্ট করতে। বিবেক রাজেন্দরের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য প্রথমে তার ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে জানায় কিছুদিন আগেই তার লিভার ট্রান্সপ্লান্টেশন করা হয়, তবুও সে কেয়ারলেস ভাবে জীবন কাটাতো। ডক্টর আরও জানায় তার ওয়াইফের সাথে অনেকদিন আগেই তার ছাড়াছাড়ি হয়ে যায়। তার একটি ছেলেও আছে, কিন্তু ছেলেকে সে কখনো দেখেনি বলে জানায় সে। এরপরে বিবেক তার ওয়াইফের কাছে যায়। তার ওয়াইফ তাকে জানায় তার বাবা রাজেন্দ্রের ধন সম্পদ দেখে তার কাছে বিয়ে দেয়, আর সে কখনো তার অতীত সম্পর্কে তাকে কিছুই বলেনি। রাজেন্দ্রের ওয়াইফের কাছে এসে বিবেক তার ব্যাপারে কোনো ইম্পর্ট্যান্ট কোনো তথ্য পেল না। এরপরে সে বেশ কয়েকজন ফ্রান্সিস নামের লোকের সাথে দেখা করে, কিন্তু এখানেও কোনো তথ্য সে পায় না। বিবেকের গার্লফ্রেন্ড সেরিনাকে দিয়ে সে ৮০ দশকের নিউজ পেপারে যেসব মেয়েদের মিসিং রিপোর্ট হয়েছিল সেগুলো জোগাড় করে। তারা এখন ৪০ বছর আগে তাদের আশেপাশে পুলিশ স্টেশনগুলোতে যে মেয়েগুলোর মিসিং কেস করা হয়েছিল তাদের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছে। তাদের কাছে একটাই ক্লু রয়েছে, সেটা হচ্ছে মেয়েটির পায়েল। পায়েলটি দেখিয়ে তাদের লিস্ট করা পরিবারকে মেয়েটিকে চিহ্নিত করার চেষ্টা করছে তারা। বিবেকের সহযোগী তাকে জানায় একটি ফ্রড কেসে এক মেয়ে চুরি করে পালিয়ে যায়, আমরা কি এটাকেও মিসিং কেস হিসেবে ধরতে পারি? বিবেক তখন না বলে। অবশেষে এক বৃদ্ধ লোক পায়েলটি দেখে চিহ্নিত করে যে এটা তার মেয়ে। এখন তদন্ত করে দেখার পালা এটা আসলেই এই লোকের মেয়ের কঙ্কাল কিনা। পরের সিনে দেখা যায় বিবেক তার সিনিয়রের কাছে তার তদন্তের রিপোর্ট করছে। তার সিনিয়র তাকে বলে ভিনসেন্টের এক রিলেটিভের খোঁজ পাওয়া গিয়েছে, তার কাছে গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। বিবেক বেরিয়ে পড়ে তার সাথে কথা বলতে। এই রিলেটিভ ভিনসেন্টের আপন চাচাতো বোন হয়। সে জানায় ভিনসেন্ট ১৯৮৪ বা ১৯৮৫ সালেই বোম্বে চলে গিয়েছিল, কিন্তু এর আগে প্রায় ১০ বছর আগেই ভিনসেন্ট এই গ্রাম ছেড়ে চলে যায়। তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আলাক্কাপাড়ায় একটি চার্চের ফাদার তার পড়াশোনার খরচ চালায়। সে বম্বে গিয়ে অ্যালিস নামের একটি মেয়েকে বিয়ে করে এবং তার বিজনেস স্টার্ট করে। জানি না কি এমন খাজানা পেয়ে গিয়েছে যে তার লাইফ লাইনই চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ভিনসেন্টকে পুলিশ তদন্তের জন্য ডেকে আনে। তাকে জিজ্ঞেস করা হয় রাজেন্দ্রের মৃত্যুর ঠিক ২ দিন আগে তার অফিসে সে ফোন করেছিল এবং প্রায় ১৫ মিনিটের মতো কারো সঙ্গে কথা বলেছিল। উনি ফোন কেন করেছিল জানতে চায় বিবেক। তখন ভিনসেন্টের সেক্রেটারি জ্যাকব প্রশ্নের জবাব দিতে থাকে, আর এতে করে বিবেক রেগে যায়। তখন ভিনসেন্ট বলতে থাকে আমি এখানে কোঅপারেট করতে এসেছি। জ্যাকব বলে রাজেন্দ্রের মতো ফালতু লোকের কথায় আপনি ওনাকে ডেকে এনেছেন। বিবেক তখন বলে সে লোকটি যেমনই হোক না কেন তার স্কেলেটনের কথাটা সত্য প্রমাণিত হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর ভিনসেন্ট সেখান থেকে চলে যায়। যেহেতু সে একজন শহরের নোন ব্যবসায়ী, সেহেতু তাকে মিডিয়ার সামনেও কিছু জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়। ফরেনসিক ডক্টরকে স্কেলেটন গুলো ঝুলিয়ে রাখতে দেখলে বিবেক জিজ্ঞেস করে এগুলো এভাবে ঝুলিয়ে কেন রাখছেন? ডক্টর তখন বলে এটা আমার স্টাইল, এটা থেকে অনেক কিছু জানা যায়। যে বৃদ্ধ লোকটি পায়েল দেখে চিহ্নিত করেছিল যে এই স্কেলেটনটি তার মেয়ের, ডক্টর তার ডিএনএ টেস্ট করে জানায় এটা তার মেয়ের স্কেলেটন না। তাদেরকে এই বিষয়টি ফোন দিয়ে জানাতে গেলে বিবেক জানতে পারে বৃদ্ধ লোকটি মারা গিয়েছে। বিবেক এখন চিন্তায় পড়ে যায় মেয়েটির পরিচয় সে কিভাবে বের করবে। ভাবতে ভাবতে তার মাথায় আসে তার জুনিয়র তাকে বলেছিল ফ্রড কেসে একজন মেয়ে পালিয়ে গিয়েছিল, সেটা কি তারা মিসিং কেস হিসেবে ধরতে পারে কিনা। তারা এখন এই কেসটির ব্যাপারে জানতে ত্রিশূর পুলিশ স্টেশনে যায় এবং সেই পুরনো এফআইআর ফাইলটি খুঁজতে থাকে, আর ফাইলটি তারা পেয়েও যায়। এই কেসটি চন্দ্রাপ্পান নামে একজন ব্যক্তি মেয়েটির বিরুদ্ধে চুরির অভিযোগ করেছিল। তারা এখন এই কেসটি নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে। খোঁজ নিয়ে জানা যায় চন্দ্রাপ্পান কেরালার একটি ফিল্ম ইন্ডাস্ট্রিজের প্রোডাকশন কন্ট্রোলার ছিল। কোনো এক কারণে তাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হয়। ওখানকার এক এমপ্লয়ি তাকে জানায় চন্দ্রাপ্পানের সাথে দেখা করতে শুধুমাত্র একটি মদের বোতল নিয়ে গেলেই হবে। পুলিশ পরিচয়ে গিয়ে তেমন কোনো লাভ হবে না ওখানে। বিবেক তখন একটি মদের বোতল নিয়ে তার সাথে দেখা করতে যায়। চন্দ্রাপ্পান তাকে জানায় সে সময় সে ফিল্ম ইন্ডাস্ট্রিজের
জুনিয়র আর্টিস্ট সাপ্লাই করত। তারপর তাকে ফ্রড কেসটির ব্যাপারে জিজ্ঞেস করলে সে মেয়েটির ব্যাপারে ডিটেলসে বলতে থাকে। সে বলে রেখা নামে একটি মেয়ে এসে তাকে বলে সে সুপারস্টার মাম্মাটির সাথে অভিনয় করতে চায়। তখন চন্দ্রাপ্পান তাকে বোঝায় এত সহজ নয় তাদের মতো সুপারস্টারদের সাথে অভিনয় করা, তাকে আগে যোগ্য হতে হবে তাদের সাথে কাজ করার। ওই সময়টাতে মালাক্কাপাড়ার একটি ফিল্মের শুটিং চলছিল। ওই ফিল্মের পরিচালক চন্দ্রাপ্পানকে কিছু ফিমেল জুনিয়র আর্টিস্ট দিতে বলে যারা ফিল্মের হিরো মাম্মাটির পিছনে গান গাইবে। চন্দ্রাপ্পান তখন কিছু মেয়ে নিয়ে আসে ওই ফিল্মে কাজের জন্য। রেখা সেই মেয়েদের মধ্যেই একজন ছিল। মাত্র অর্ধেক শুটিং করেই মেয়েটি চলে গিয়েছিল, যার কারণে ওই গানের শুটিংটাই তাদের বন্ধ করে দিতে হয়েছিল। ফিল্মের পরিচালক এটা নিয়ে চন্দ্রাপ্পানকে অনেক কথা শুনিয়েছিল। ফিল্মের ফাইন্যান্স সেকশন থেকে অডিট এসে যেন কোনো ঝামেলা করতে না পারে, তাই চন্দ্রাপ্পান মেয়েটির বিরুদ্ধে একটি মিসিং কেস ফাইল করে আসে। কিন্তু পুলিশ অফিসার ভুলে মেয়েটির বিরুদ্ধে ফ্রড কেসের মামলা দিয়ে দেয়। এরপর চন্দ্রাপ্পান রেখাকে আর কখনো দেখতে পায়নি, কিন্তু তার করা ওই গানটার শুটিং এর ভিডিওটা এখনো চন্দ্রাপ্পানের কাছে থাকায় বিবেককে সে মেয়েটির চেহারা দেখাতে পারে। সিন শিফট হয়ে আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। রেখা চন্দ্রাপ্পানকে জিজ্ঞেস করে ফিল্মে তাদের কোনো ডায়ালগ থাকবে কিনা। চন্দ্রাপ্পান তখন তাকে বলে ডায়ালগ এখন পাবে না, কিন্তু মমতা স্যারের পিছনে তোমার চেহারা সাফ দেখা যাবে। এরপর তাদেরকে চার্চের নানের কস্টিউম পরতে দেওয়া হয়। এটা পরেই তারা অভিনয় করবে। রেখা এখানে এসে একটি নতুন আলাদা জগৎ দেখতে পায়। সে অনেক বড় আশা নিয়ে হিরোইন হবার জন্য এখানে এসেছিল। ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলে দেখা যায় পুলিশ তদন্তের জন্য চন্দ্রাপ্পানের দেয়া ফুটেজটি থেকে রেখার আলাদা একটি স্ক্র্যাচ বানিয়ে নেয় এবং তার সাথে থাকা বাকি মেয়েগুলোরও খোঁজ করতে থাকে আর রেখার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে থাকে। ভিনসেন্টের সেক্রেটারি জ্যাকব তাকে রেখার এই স্ক্র্যাচটি দেখিয়ে বলে এই মেয়েটির ব্যাপারে এখন পুলিশ ইনভেস্টিগেশন করছে। আমি ছবিটি সাইবার সেল থেকে পেলাম। ভিনসেন্ট তখন একটু ঘাবড়ে যায়। অন্যদিকে বিবেককে ফোন করে তার সহকর্মী জানায় রাজেন্দ্রনের মৃত্যুর আগে একটি লোক তাকে প্রায় ফোন দিয়ে কথা বলতো। সেই লোকটির সিম কার্ডটি তারা ট্রেস করেছে। তাকে একটি সিসিটিভি ফুটেজও পাঠানো হয়। বিবেক আপাতত রাজেন্দ্রনের ব্যাপারে কনসেন্ট্রেট না করে রেখা নামের এই মেয়েটির পরিচয় জানতে বেশি গুরুত্ব দেয়। সে সেই প্রোডাকশন হাউসে যায় যেখানে রেখার করা সেই ফিল্মের শুটিং করা হয়েছিল। সেখানে তাকে বলা হয় কামাল নামে একজন ব্যক্তি আছে যে এই ফিল্মের অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন। তার কাছে গেলে আরো অনেক তথ্য সংগ্রহ করা যাবে। লোকটি আরো বলে স্ক্রিপ্ট রাইটার জন পলকে পেলে আপনার তদন্তের জন্য সুবিধা হতো, কিন্তু উনি মারা গেছেন। পরের সিনে দেখা যায় ফরেন্সিক ডক্টর ও বিবেক দুজনে মিলে ইউটিউবে জন পলের কিছু ভিডিও দেখছে। ডক্টর বলে উনি সবকিছু একদম ডিটেলসে ব্যাখ্যা করছে, কিন্তু এতে আমাদের কোনো কাজের কথা খুঁজে পাচ্ছি না। তার কিছুক্ষণ পরেই তারা দেখে জন পল তার একটি ইন্টারভিউতে রেখার সম্পর্কে কিছু কথা বলছে। সে বলে একটি সিনেমার কাজ করার সময় একজন নান পায়েল পরে হাঁটতে হাঁটতে তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে আপনি জন পল স্যার তাই না? আপনি এই সিনেমাটিতে মাম্মুটি স্যারকে টেকো মাথা কেন দেখিয়েছিলেন? রেখা তার প্রশ্নের উত্তর না শুনেই আবার বলে এটা আপনি ঠিক করেননি। বলেই সে তার পা থেকে কাপড়টা একটু উঠিয়ে পায়েলের ঝমঝম শব্দ করতে করতে সেখান থেকে চলে যায়। আর এই পায়েলের দৃশ্যটি জন পল কখনোই ভুলতে পারে না। এই কথা শুনে বিবেক তার কাছে থাকা পায়েলটি হাতে নিয়ে ভাবতে থাকে স্কেলেটনটি রেখারই নয় তো। এই রেখা ক্যারেক্টারটি বিবেককে অনেক আকৃষ্ট করে। তার পরিচয় জানার জন্য সে ব্যাকুল হয়ে থাকে। পরের সিনে দেখা যায় বিবেক ফিল্ম ডিরেক্টর কামালের সাথে দেখা করতে যায়। ডিরেক্টর বিবেককে জানায় রেখা মেয়েটির ফিচার্স অনেক সুন্দর ছিল, বড় এক্সপ্রেসিভ ফেস ছিল তার। সিনেমাতে ওর ব্রাইট ফিউচার হতে পারত, কিন্তু কেন যে তখন গায়েব হয়ে গেল। এদিকে ভিনসেন্ট কেসটির এতটা অগ্রগতি দেখে খুবই বিচলিত হয়ে পড়ে আর তার সেক্রেটারিকে দিয়ে একটি পলিটিশিয়ানের কাছে পাঠায়। জ্যাকব পলিটিশিয়ানকে ব্ল্যাকমেল করে বলে এই ইনভেস্টিগেশন যদি না থামে তাহলে ভিনসেন্ট স্যারের সাথে তুমিও জেলে যাবে। তখন সেই পলিটিশিয়ানের কথায় তার লোকজন প্রথমে চন্দ্রাপ্পানকে খুন করে ফেলে। এরপর এই কেসটির ইনভেস্টিগেশন পুলিশের থেকে সরিয়ে সিবিআই টিমকে ট্রান্সফার করা হয়। শুধু এটাই নয়, বিবেককে ট্রাফিক সেকশনে ট্রান্সফার করে দেয় সেই পলিটিশিয়ান। বিবেক ফরেন্সিক ডক্টরের সাথে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই সিবিআই এর লোকজন আসে স্কেলেটনটি তাদের কাছে জমা নিতে। ডক্টর এই সিবিআই অফিসারকে আগে থেকেই চিনত। সে তাকে উদ্দেশ্য করে বলে তোমার মতো সব অফিসার বিক্রি হয়ে যায়নি, কিছু পুলিশ অফিসার এখনো ইমানদার রয়েছে। এরপর দেখা যায় সিবিআই অফিসারের সাথে বিবেকের একটু হাতাহাতি হয় সেখানে। সিবিআই টিম স্কেলেটনটি নিয়ে চলে যায়। বিবেক ডক্টরকে বলতে থাকে চান্দ্রাপ্পানকে ওরা মেরে ফেললো,
আমাকেও ইনভেস্টিগেশন টিম থেকে বের করে দিল। আমাদের হাতে একটাই এভিডেন্স ছিল, সেটাও নিয়ে গেল। কি করব এখন আমরা? ডক্টর তখন তাকে বলে, একমাত্র তুমিই কিছু করতে পারবে। এই ইনভেস্টিগেশনটি এভাবে ছেড়ে দিও না। আনঅফিসিয়ালি কেসটি তুমি চালিয়ে যাও। ডিরেক্টর কামাল বিবেককে ফোন দিয়ে সে সময়কার এক রিপোর্টারের কথা জানায় যে ওই ফিল্মের শুটিং এর সময় হিরো মামাটির ইন্টারভিউ নিয়েছিল। এখন তিনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায়। বিবেক সেই রিপোর্টারের সাথে দেখা করে তার কাছ থেকে একটি পত্রিকা সংগ্রহ করে, যেখানে রেখা, সুপারস্টার মামাটি এবং তার আশেপাশের আরো অনেক মেয়ে ছিল। পত্রিকার ছবিটিতে বিবেক রেখা ছাড়াও আরেকটি মেয়েকে নানার ড্রেসে দেখতে পায়, কিন্তু এই মেয়েটি এই ফিল্মের কোনো চরিত্রই ছিল না। তাহলে কে এই নানের ড্রেস পরা মেয়েটি? মেয়েটি কোনো অভিনেতা নয়, সে আসলেই একটি চার্চের নান ছিল। বিবেক এই নানের কাছে আসার পর রেখা সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করে ফেলে। সে বলে রেখা অভিনেত্রী হিসেবে খুবই ভালো ছিল, ফিল্মি জীবনেও আর আসল জীবনেও। বিবেক তাকে বলে, আমরা একটি স্কেলেটন পেয়েছি, ধারণা করছি যে স্কেলেটনটি রেখারই। তাই রেখা সম্পর্কে যতটুকু আপনি জানেন আমাকে খুলে বলুন। তখন মহিলাটি বলতে থাকে, সে সময়ে আমি এই চার্চের একজন সিস্টার ছিলাম। আমাদের চার্চের পাশেই ফিল্মের শুটিং এর কাজ চলছিল। আমার সাথে রেখার যেদিন দেখা হয় সেদিন ফিল্ম সেটের মামাটি তার গাড়ি নিয়ে এসে পৌঁছায়। তখন দৌড়ে সবাই তাকে দেখতে ছোটাছুটি করতে থাকে। রেখাও তাকে দেখতে দৌড় দিলে তার ড্রেসটি ছিঁড়ে যায়। তাই সে একটি দর্জির কাছে যায় তার কাপড়টি সেলাই করতে, কিন্তু দর্জি তাকে বলে, আমার কাছে এমনিতেই অনেক কাজ পড়ে আছে, তোমার কাপড় এখন সেলাই করতে পারবো না আমি। তখন রেখা সিস্টারের কাছে গিয়ে তাদের থেকে একটি ড্রেস চেয়ে নেয়, কিন্তু সিস্টার তাকে বলে, আমি তোমাকে একটি শর্তে ড্রেস দিতে পারি, আমাকে মামুটি স্যারের সাথে দেখা করিয়ে দিতে হবে। রেখা তখন তাকে বলে, কোনো সমস্যা নেই, যদি তুমি তার অটোগ্রাফ চাও তাও এনে দিতে পারবো। কিন্তু পরবর্তীতে রেখা তাকে জানায়, আমি একজন জুনিয়র আর্টিস্ট সিস্টার, আমি আপনার কাছ থেকে কস্টিউম নেওয়ার জন্য মিথ্যা বলেছিলাম। আসলে আমি মামুটি স্যারের আশেপাশেও যেতে পারি না, কিন্তু এখানে আমি হিরোইন হবার জন্য এসেছি। একদিন আমি মামুটি স্যারের হিরোইন হয়ে সবাইকে দেখিয়ে দেব। এটা শুনে সিস্টার খুব একটা রাগ করে না। ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলে বিবেক সিস্টারকে জিজ্ঞেস করে, রেখা আপনাকে তার পরিবার বা তার নিজের সম্পর্কে কি কিছু বলেছিল? সিস্টার বলে, রেখা তার পরিবার বা তার নিজের সম্পর্কে কাউকে কিছুই বলেনি, শুধু এতটুকু বলেছিল যে সে সাউথের থেকে এসেছে। সিস্টার আরো বলে, রেখার সাথে আমি যতটাই সময় কাটিয়েছি আমি ওর প্রতি মুগ্ধ হয়ে গিয়েছি। সিন আবারও ফ্ল্যাশব্যাকে শিফট হয়। রেখা সিস্টারকে খুব আনন্দের সাথে জানায় কাল জনপল স্যার আর ডিরেক্টর ভারাথুল স্যার চার্চে একটি সিন শুট করবে, সেখানে আমার মামুটি স্যারের সাথে একটি ডায়ালগও থাকবে। এরপর দেখা যায় তাদের ফিল্মের গানের শুটিং শুরু হয়ে যায়। এটাই রেখার প্রথম ফিল্ম সেটে কাজ করা, তাও আবার সুপারস্টার মাম্মুটির সাথে। তাই সে খুব এক্সাইটেড থাকে, কিন্তু বৃষ্টির জন্য তাদের অর্ধেক শুটিং করেই সেদিনের মতো শুট স্টপ করতে হয় এবং সেদিন রাতে চার্চের ভিতরেই শুটিং করতে হয় তাদের। রাত হয়ে যাওয়ায় সিস্টার রেখাকে অফার করে রাতে তার সাথে কনভেন্টে থাকার জন্য। কনভেন্ট হচ্ছে ধর্মীয় উপাসনালয়ের স্টাফদের থাকার জায়গা। সে তাকে বলে, আমার কনভেন্ট এখান থেকে কাছেই আছে, তুমি এই ভিড়ের মধ্যে না থেকে আমার সাথে আরাম করে ঘুমাতে পারবে। তখন সিস্টার রেখাকে নিয়ে তাদের কনভেন্টে চলে আসে, কিন্তু রেখা জানতো না যে এই কনভেন্টে তার সাথে কি ঘটতে যাচ্ছে। যদি জানতো তাহলে সে হয়তো কখনোই তার সাথে কনভেন্টে আসতো না। চলুন দেখে নেওয়া যাক রেখার জীবনে আসলে কি ঘটতে চলছে। কনভেন্টে আসার পর রেখা ফ্রেশ হয়ে সবার সাথে খেতে খেতে আড্ডা দিতে থাকে। রেখা সিস্টারকে বলে, তোমাদের সাথে থেকে আমার মনে হচ্ছে তোমরা আমার খুব কাছের মানুষ। সিস্টার রেখাকে তার রুম পর্যন্ত এগিয়ে দিয়ে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখে রেখা চার্চের হসপিটালের জন্য রাখা বেশ কিছু টাকা ও একটি সোনার মূর্তি চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। চুরি যাওয়া অর্থের পরিমাণ বেশি হওয়ায় তাদের হেড সিস্টার কনভেন্টে আসে ইনকোয়ারি করতে, এবং রেখাকে ওই সিস্টার এখানে জায়গা দেবার কারণে চুরির সব দোষ সিস্টারের উপর এসে পড়ে। এরপর থেকে রেখার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানায় সে। বিবেক তাকে জিজ্ঞেস করে, এত বড় রকমের একটি চুরির ঘটনা হয়ে যাবার পরও পুলিশ কমপ্লেন কেন করা হয়নি? তখন সিস্টার তাকে বলে, যেহেতু এই টাকাগুলো বিভিন্ন চ্যারিটি ফার্মের ডোনেশনের টাকা ছিল, তাই এটি যদি জানাজানি হয়ে যায় যে আমরা ডোনেশনের টাকাটাও সামলে রাখতে পারছি না, তাহলে ফিউচারে গিয়ে চার্চে আর কেউই ডোনেশন করবে না। তাই এটা নিয়ে আর কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরবর্তী সিনে দেখা যায় ভিনসেন্টের ওয়াইফ অ্যালিসকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে আসা হয়েছে, আর তার সেক্রেটারি জ্যাকব বিবেকের উপর নজর রেখে ভিনসেন্টকে জানায় বিবেক সর্বশেষ চার্চের এই নানের সাথে দেখা করতে চায়।
বিবেক আবার চার্চে যায় সেই সিস্টারের সাথে দেখা করতে। সিস্টার তাকে জানায় ওই সময় চার্চে থাকা বেশিরভাগ লোকই মারা গিয়েছে। যে কয়জন বেঁচে ছিল তারা এখান থেকে অন্য স্থানে চলে গিয়েছিল। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে পুষ্পাম এবং আরেকজনের নাম হচ্ছে থাঙ্কাম্মা আর তার পরিবারের লোকজন। সে আরো বলে পুষ্পাম এখান থেকে ঘটনার ৩ মাস পরেই চলে যায় আর থাঙ্কাম্মার ছেলের বর্তমান অ্যাড্রেস তিনি বিবেককে দিয়ে দেয় আর বলে রেখা মেয়েটি আসলে কে ছিল এটা আমার জানা নেই, কিন্তু তোমার ওর ব্যাপারে কৌতূহল দেখে আমারও জানতে ইচ্ছা করছে আসলে কে ছিল এই মেয়েটা। বিবেকের গার্লফ্রেন্ড সেরিনা সিস্টারের একটি ইন্টারভিউ নিয়ে রেখার ব্যাপারে পত্রিকার নিউজ ছেপে দেয়। এদিকে সিস্টারের দেয়া সেই অ্যাড্রেস মোতাবেক বিবেক থাঙ্কাম্মার ছেলের বিনুর সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে ভয়ঙ্কর রকমের রহস্য উদ্ঘাটন করতে পারে। সে দেখে রাজেন্দ্রনকে যে বারবার কল করত সেই লোকও সেখানে উপস্থিত ছিল। রাজেন্দ্রনকে বারবার কল করার কারণ জানতে চাইলে তারা বলে তারা রাজেন্দ্রনের কাছ থেকে তাকে ব্ল্যাকমেল করে প্রায় সময় টাকা চাইতো, কারণ ছোটবেলায় বিনুর বাবা বেবি চাপ্তান এবং রাজেন্দ্রনকে তারা একটি মেয়েকে উঠিয়ে নিয়ে যেতে দেখে। সে তার বাবাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তার বাবা তাকে জানায় এটা একটি ফিল্মের শুটিং ছিল, কিন্তু তার বাবা যে ফিল্মের নাম তাকে বলেছিল সেই ফিল্মে এমন কোনো সিন সে খুঁজে পায়নি। তাই তার বাবাকে তার অসুস্থ অবস্থায় ওই দিন রাতের ঘটনা জিজ্ঞেস করলে তার বাবা তাদেরকে জানায় রাজেন্দ্রন, ফাক্কাচান, প্রাচীন আর সে মিলে একটি মেয়ের লাশ ওই কনভেন্ট থেকে সরিয়ে ফেলে আর এর জন্য তাদেরকে বেশ কিছু টাকাও দেওয়া হয়। বিবেক তাদেরকে বলে যদি বাঁচতে চাও তাহলে আমি ডাকার পর তোমরা এসপির কাছে গিয়ে এই কথাগুলো স্টেটমেন্ট হিসেবে দিবে। সে তার সিনিয়রকে ফোন দিয়ে ঘটনাগুলো বলে। তার সিনিয়র তাকে বলে আমাদের হাতে তো এখন ইনভেস্টিগেশন পাওয়ার নেই। তখন বিবেক তাকে এসপি স্যারের সাথে কথা বলতে বলে। সে আরো বলে আমাদের কাছে এখন সাক্ষী আছে। পুরনো ভাক্কাচানি হচ্ছে আজকের ভিনসেন্ট আর আমাদের হাতে পাওয়া স্কেলেটনটি রেখা নামের এই মেয়েটারই স্কেলেটন। পরের দিন বিবেক বিনুর বাসায় আসে তাকে সাক্ষী হিসেবে নিয়ে যাবার জন্য, কিন্তু সে দেখে বিনু ও তার ভাইকে কারা যেন হত্যা করে ফেলেছে। এবার বিবেক আরো দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তাদের হাতে এই একটি মাত্র সাক্ষী ছিল এই কেসটি সলভ করার জন্য। এটাও তার হাত থেকে ছুটে গেল। এরপর সে খুঁজতে খুঁজতে মূল ঘটনার ফ্রান্সিস তারাতিলকে খুঁজে বের করে। ফ্রান্সিসের ছেলে বিবেককে জানায় একটি হসপিটালে তার চিকিৎসা চলছে। বিবেক জানে যে এই কেসটি সলভ করার জন্য এখন এই ফ্রান্সিসই একমাত্র প্রধান সাক্ষী আর সেই বলতে পারবে ওই দিন রাতের আসলে রেখার সাথে কি হয়েছিল। বিবেক ফ্রান্সিসকে ওই দিনের ঘটনা জিজ্ঞেস করে। প্রথমে সে তার অপরাধ স্বীকার না করলেও কিছুক্ষণ পর সে তার অপরাধ স্বীকার করে নেয় আর ১৯৮৫ সালে রেখার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খোলাসা করতে থাকে। সে বলে এই ঘটনার পেছনে মূল যে দুজন ছিল তারা হলো পুষ্পাম ও ভাক্কাচান। পুষ্পাম কনভেন্টে সিস্টারদের সাথে কাজ করত আর ভাক্কাচান ফাদার বিশপের অ্যাসিস্ট্যান্ট ছিল। ফাদার সবসময় ডোনেশনের টাকা ভাক্কাচানের হাতে তুলে দিয়ে বলতো আলমারিতে রাখার জন্য। ভাক্কাচান সেই টাকাগুলো আলমারিতে রাখার সময় কিছু টাকা তার পকেটে রেখে দিত সব সময়, কিন্তু একদিন পুষ্পম সেটা দেখে ফেলে এবং তাকেও সেই অর্থের ভাগ দিতে হয়। এর থেকে পুষ্পম ও ভাক্কাচান খুব ক্লোজ হয়ে যায়। পুষ্পম ভাক্কাচানকে জানায় ছোট ছোট চুরি আর কত করবে, আমার সাথে সঙ্গ দিয়ে বড় হাত মারি চলো। যেহেতু পুষ্পম কনভেন্টে কাজ করত তার সাহায্যে ভাক্কাচান আর পুষ্পম কনভেন্টে থাকা চাল, ডাল, মশলা ইত্যাদির বস্তা এক এক করে সেখান থেকে চুরি করত। এটা আবার বিনুর বাবা বেবি দেখে ফেলে, তখন তারা বেবিকেও দলে নিয়ে নেয়। এরপর একদিন তাদের নজর পড়ল কনভেন্টের ফল্টের উপর। পুষ্পম কৌশল করে ফল্টের ডুপ্লিকেট চাবি বানিয়ে ফেলে এবং ফ্রান্সিস লক্ষ্য করে মাদার আর সিস্টার ধার্মিক কাজে বাইরে যাচ্ছে। সেদিনই রেখা কনভেন্টে থাকতে আসে। পুষ্পম জানতো যে এই টাকা চুরি করার পর তাকে পুলিশ ধরে ফেলবে। এরপর যখন সে জানতে পারলো কনভেন্টে এক রাতের জন্য একটি মেয়ে রাতে থাকবে, তখন সে একটি প্ল্যান বানায়। সে ভাক্কাচানকে খবর দেয় রাতে কনভেন্টে থাকার জন্য। আর ফ্রান্সিসের সন্দেহ হয় বেবি আর ভাক্কাচানের বারবার কনভেন্টের পাশে আসা যাওয়া দেখে। সেদিন রাতে পুষ্পম খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সে খাবার সবাই খেলেও রেখা সে খাবারটি খায় না। মধ্যরাতে পুষ্পম রেখার রুমে ঢুকে তার গলা চেপে ধরে তাকে হত্যা করার জন্য। এরপর তাকে খাটে থেকে নামিয়ে ফেলে তার শাড়ির আঁচল দিয়ে ফাঁস দিয়ে রেখাকে মেরে ফেলে। ফ্রান্সিস আর রাজেন্দ্রন কৌতূহলবশত তারা এত রাতে কি কাণ্ড ঘটাচ্ছে জানতে সেই কনভেন্টে গিয়ে পৌঁছায়। তারা সেখানে গিয়ে দেখে একটি মেয়ের লাশ পড়ে আছে মাটিতে। তারা সেখান থেকে চলে যেতে চাইলে বেবি তাদেরকে আটকে দিয়ে বলে এখান থেকে চলে গেলে তারা তাদের দুজনকেও এই মার্ডার মামলায় ফাঁসিয়ে দেবে, আর যদি সঙ্গ দেয় তাহলে তাদের এই টাকার ভাগ দেয়া হবে।
কিন্তু রাজেন্দ্রন এই অফারে রাজি না হওয়ায় তাকে সবাই ব্ল্যাকমেল করে এবং নানান ভয়ভীতি দেখিয়ে তাদের সাথে থাকতে রাজি করায়। এরপর তারা সবাই মিলে লাশটাকে উঠিয়ে একটি জঙ্গলে নিয়ে দাফন কার্য শুরু করে দেয়। তারা দেখে রেখার পা এখনো নড়ছে, অর্থাৎ সে এখনো বেঁচে আছে, কিন্তু তারা এর তোয়াক্কা না করে তাকে জীবন্ত অবস্থাতেই দাফন করে দেয়। এরপর সবাই সবার টাকা পয়সা ভাগাভাগি করে সেখান থেকে চলে যায়। এরপর থেকে তারা একে অপরের সাথে আর কোনোদিন দেখা করেনি। ফ্রান্সিস আরো বলে, রাজেন্দ্রনের মৃত্যুর পর সে জানতে পারে যে ভাক্কাচান আর বর্তমান সময়ের ভিনসেন্ট একই ব্যক্তি। সে কখনোই জানতে পারেনি যে আসলে এই মেয়েটি কে ছিল সেই 1985 সাল থেকে এখন পর্যন্ত। সে আবারও বলে, স্যার, আপনি যে ছবিটি দেখিয়েছেন এটা ওই মেয়েটিরই ছবি যাকে আমরা সেদিন দাফন করেছিলাম। এরপরই আমরা দেখতে পাই ভিনসেন্টের ওয়াইফ অ্যালিসকে বিবেক একটি ফুলের তোড়া দিয়ে পাঠায়, আর সেখানে লেখা ছিল গেট উইল সুন পুষ্পান। এটা দেখে অ্যালিসের হার্টবিট বেড়ে যায়, কারণ এই অ্যালিসই হচ্ছে তখনকার সময়কার পুষ্পাম। ফুলের তোড়া হাতে নিয়ে ভিনসেন্ট তখন বাইরে বেরিয়ে এলে দেখতে পায় বিবেক সেখানে দাঁড়িয়ে আছে। বিবেক এসপির কাছে যায় এবং তাদের পুরো ইনভেস্টিগেশন রিপোর্ট এসপিকে খুলে বলে। পুষ্পম কে ছিল, ভাক্কাচন কে ছিল, আর তারা রেখাকে কিভাবে মেরেছে সবকিছুই ডিটেলসে তাকে বলতে থাকে। সবকিছু শুনে এসপি তাদেরকে বলে, আমাদের হাতে যতটুকু এভিডেন্স আছে তাতে কোর্টে প্রমাণ হবে না যে এই স্কেলেটনটি রেখারই ছিল। তাই এসপি তাদেরকে বলে রেখার আসল পরিচয় আগে খুঁজে বের করা লাগবে আমাদের। এদিকে অ্যালিস ভিনসেন্টকে বলে ওই পুলিশ অফিসার সবকিছু জেনে গিয়েছে, তাকে মেরে ফেলো। ভিনসেন্ট তখন বিবেককে একটি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ভাগ্যবশত সে বেঁচে যায়। সেরিনা রেখার ব্যাপারে যেই নিউজ ছাপিয়েছিল সেই নিউজ দেখে এক ফিল্ম স্টার জগদীশ তাকে ফোন দিয়ে দেখা করতে বলে। দেখা করে জগদীশ রেখার ব্যাপারে বলতে থাকে, তখন আমি সবেমাত্র ফিল্মি দুনিয়ায় পা দিয়েছি। আমার প্রথম সিনেমা রিলিজ হওয়ার পর রেখা আমাকে একটি চিঠি পাঠিয়ে সিনেমাটির এবং আমার বেশ প্রশংসা করতে থাকে। তখন আমিও একটু ধন্যবাদ লিখে চিঠিটার জবাব দিয়ে দেই। চিঠির জবাব পেয়ে রেখা আরো বেশি খুশি হয়ে যায়। রেখা তখন তাকে প্রায় সময় চিঠি লিখত। সে তাকে জানায় যে সে মামুটির অনেক বড় একজন ফ্যান। একদিন সে জগদীশকে রিকোয়েস্ট করে মামুটির সাইন করা একটি ছবি যেন তাকে পাঠানো হয়। সে আরো বলে সে ফিল্মের হিরোইন হতে চায়, এতে করে যদি ঘরবাড়ি ছেড়ে দিতে হয় তাতেও সে রাজি থাকবে। তখন জগদীশ তাকে চিঠিতে লিখে জানায় কোনো কিছু পাবার জন্য তাকে আগে তার যোগ্য হওয়া লাগে। জগদীশ তাকে উপদেশ দেয় আগে যেন তার পড়াশোনাটা শেষ করে নেয়। সবকিছুরই একটা সময় থাকে, বুদ্ধিমত্তার সাথে ডিসিশন নাও। জগদীশ বিবেককে জানায়, আপনি যে রেখাকে খুঁজছেন হয়তো এই সেই রেখা যে আমাকে চিঠি লিখত। তখন জগদীশের দেয়া অ্যাড্রেস অনুযায়ী বিবেক কন্যাকুমারী রেখার খুঁজে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে তারা রেখার ছোট বোনের খোঁজ পায়। তার বোন তাদেরকে জানায়, আমরা 1982 সালে এখানে আসি, আর এখানে আসার পরেই রেখার ফিল্মে কাজ করার প্রবল ইচ্ছা জাগে। একদিন তার বাবাকে পটিয়ে তারা একটি টিভি আর ভিসিআর ভাড়ায় নিয়ে আসে এবং মালায়ালাম ফিল্ম দেখে সে মামুটি স্যারের ফ্যান হয়ে যায়। সে মামুটিকে বিভিন্ন জায়গায় চিঠি লেখা শুরু করে। একদিন তার বাবা তার এই চিঠি দেখে ফেলে এবং রেখাকে থাপ্পড় মারে। এরপর রেখা বাড়ি থেকে কাউকে না জানিয়ে একেবারের জন্য হারিয়ে যায়। অনেক খুঁজেছি রেখাকে, কিন্তু কোথাও খোঁজ পাইনি। এদিকে অ্যালিস ভিনসেন্টকে বলতে থাকে, সবাই সবকিছু জেনে গিয়েছে, এখন পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। ভিনসেন্ট তখন তাকে বলে, তোমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। এই বলে সে তার ওয়াইফকে নিজের হাতে মেরে ফেলে এবং নিজেও কাঁদতে থাকে। আর পুলিশের চাপে সেই পলিটিক্যাল লিডারও ভিনসেন্টকে কোনো রকম সহযোগিতা করতে পারে না। তারপর দেখা যায় ভিনসেন্টকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ কাস্টডিতে নিয়ে যায়। রেখার স্কেলেটনগুলোকে তারা ধার্মিকভাবে দাফন করে দেয়। বিবেক রেখার ছোট বোনকে মামুটির একটি সাইন করা ছবি দিয়ে তাকে বলে এটা রেখা মামুটির কাছে চেয়েছিল। এর সাথে সাথে মুভিটির কাহিনীও শেষ হয়ে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।